2024-25 অর্থ বছরের প্রথম প্রান্তিকে জুলাই সেপ্টেম্বর নাগাদ নিট 10,43,00,000 এফডি এসেছে গত অর্থ বছরের একই সময়ের চেয়ে, যা 71% কম। বিনিয়োগের সাথে কিন্তু একটা দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সরকারের যে কমিটমেন্ট, এগুলোর সাথে এক ধরনের সংযোগ আছে। বিভিন্ন জায়গায় দাবি দাওয়া নিয়ে রাস্তাঘাট বন্ধ হয়ে যাচ্ছে, যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যাচ্ছে এবং সরকার এগুলো সামলাতে হিমশিম খাচ্ছে। তো এই পরিস্থিতিগুলো তো পুরো বিশ্বব্যাপী মিডিয়ার মাধ্যমে চলে যাচ্ছে। দেশের আইন শৃঙ্খলা বলতে কোনো কিছুই নেই, এবং এটা নেই এই কারণে আমাদের সরকার এই জায়গাটাতে কোন রকমের তাগিদ অনুভব করছে না যে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক করার জন্য। বাংলাদেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের এফডিআই খরা কাটছে না, যেমনটা আমরা একটি প্রতিবেদনে দেখতে পেয়েছি। উল্টো পরিস্থিতির অবনতি হচ্ছে। বলা হচ্ছে চলতি 2024-25 অর্থ বছরের প্রথম প্রান্তিকে জুলাই সেপ্টেম্বর নাগাদ নিট 10,43,00,000 এফডি এসেছে গত অর্থ বছরের একই সময়ের চেয়ে, যা 71% কম। এটি 22 জানুয়ারি 2025-এর একটি রিপোর্ট। এবং বাংলাদেশে এক প্রান্তিকে এফডিআই এতটা কমে যাওয়ার ঘটনা সম্প্রতি আর ঘটেনি। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান ঘেটে দেখা যায় যে এক প্রান্তিকে এত কম এফডিআই গত 11 বছরে কখনো আসেনি। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? এই যে বিদেশি বিনিয়োগ যে আশা কমে গেছে, এটি আসলে কতটা দুশ্চিন্তার কারণ হতে পারে? ধন্যবাদ। আপনি দেখেন, এটা সম্পূর্ণ একটা অর্থনৈতিক বিষয়। আপনারা এটাও জানেন যে বিনিয়োগের সাথে কিন্তু একটা দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সরকারের যে কমিটমেন্ট, এগুলোর সাথে এক ধরনের সংযোগ আছে। কারণ কেউই তার কষ্টার্জিত অর্থ হাতছাড়া হয়ে যায় এটা চাইবে না। তো কাজে বর্তমান বাংলাদেশে যে অবস্থাটা আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাচ্ছি, প্রথমত আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা, আপনারা দেখেন প্রতিদিন বিভিন্ন জায়গায় দাবি দাওয়া নিয়ে রাস্তাঘাট বন্ধ হয়ে যাচ্ছে, যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যাচ্ছে এবং সরকার এগুলো সামলাতে হিমশিম খাচ্ছে। তো এই পরিস্থিতিগুলো তো পুরো বিশ্বব্যাপী মিডিয়ার মাধ্যমে চলে যাচ্ছে। তো কাজেই এই যে এটাকে আমরা যে কোনো কারণেই বলি, এটা ষড়যন্ত্র হোক বা রাষ্ট্রের সরকারের অযোগ্যতা হোক, যে কোনো কারণেই হোক, এই পরিবেশটা কিন্তু বিনিয়োগ বান্ধব পরিবেশ নয়। কাজেই এই বিনিয়োগ বান্ধব পরিবেশ নয়। তারপরে আমাদের এমনিতে ব্যাংকিং সেক্টরে যে দীর্ঘদিন যেমন অচল অবস্থা চলছে এবং সাম্প্রতিক শেয়ার মার্কেটে যে সমস্যাটা আমরা লক্ষ্য করলাম, এই তথ্যগুলো কিন্তু যারা বিনিয়োগ করবেন তারা কিন্তু চুলচেরা বিশ্লেষণ করেন। তো এই পরিস্থিতির একটা কারণ থাকতে পারে যে তারা হয়তো এখানে বিনিয়োগকে সংকুচিত করেছেন, কারণ তারা হয়তো আস্থা পাচ্ছেন না। এবং এটা অবশ্যই বাংলাদেশের জন্য একটা বড় সমস্যা হবে, কারণ যদি আমরা বিনিয়োগ এখানে না করি, তাহলে রাষ্ট্র তো শুধুমাত্র আপনি ট্যাক্স দিয়ে, ভ্যাট দিয়ে জোর করে জনগণের কাছ থেকে টাকা আদায় করে রাষ্ট্র চালাতে পারবেন না। আপনাকে রাষ্ট্রকে অবশ্যই ব্যবসা করার সুযোগ করে দিতে হবে, অর্থনীতির চাকাকে সচল রাখার সুযোগ করে দিতে হবে। এবং অর্থনীতির চাকা সুযোগ সচল হলেই এবং সেটার যদি নিরাপত্তা থাকে, অর্থাৎ আমি যখন বিনিয়োগটা করব, সেই বিনিয়োগের যখন নিরাপত্তা সৈয়দ সম্পর্কে আব্দুল আল মামুন, আমি যদি একটু আপনাকে এখানে একটু জিজ্ঞেস করি, আমি আপনাকে এই প্রশ্নটা করেছি এই কারণেই, অবশ্যই এটি অর্থনীতির সাথে জড়িত বিষয়, কিন্তু অবশ্যই এটির সাথে রাজনৈতিক এবং কূটনৈতিক যোগাযোগ রয়েছে স্পষ্টভাবেই। সেই জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকার, আমরা যদি বলি যে 6 মাস পরেও এখন ইউএসএ, ইউরোপ অথবা অন্যান্য রাষ্ট্রের সাথে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সাথে আমরা যদি বলি যে এই যে বিনিয়োগকারীদের কনভিন্স করার জন্য, আস্থা ফেরানোর জন্য সবকিছু মিলিয়ে এই বিষয়গুলোতে কতটুকু অগ্রগতি করতে পেরেছে বলে আপনার কাছে মনে হচ্ছে? না, আপনি যে জিনিসটা দেখেন যে আমরা তো এই যে সুইজারল্যান্ডে যে কনফারেন্স আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা গেলেন, তারপর সেখানে তিনি যথেষ্ট পরিশ্রম করেছেন এবং আমরা মিডিয়ার মাধ্যমে দেখেছি যে সাইড লাইনে বিভিন্ন রাষ্ট্রের সাথে বা বিভিন্ন সংস্থার সাথে তিনি কথা বলেছেন। কিন্তু সেটার সুফল কি হলো সেটা কিন্তু এখনো আমাদের মধ্যেই। আপনারা লক্ষ্য করে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার পরিবর্তন হয়েছে এবং সেই সরকারের নীতি পূর্বতন সরকারের নীতির চেয়ে অনেকটা পৃথক। কাজেই মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এখন অভ্যন্তরীণ নীতিতে খেয়াল করেছে এবং পুরো বিশ্বব্যাপী তারা যে অনুদানগুলো দেয়, সাহায্যগুলো দেয়, সেখান থেকে তারা কিন্তু
পিছিয়ে আসছে, আপাতত 3 মাসের জন্য তারা পিছিয়ে এসছে। তারই অংশ হিসেবে আপনারা দেখেছেন ইউএস এইডের কার্যক্রম বন্ধ হয়েছে। এটা শুধু বাংলাদেশে না, বেশ কয়েকটা কান্ট্রিতে। সো এরকম ভাবে সুইজারল্যান্ডেও আবার তাদের একটা পলিসি। তো পাশাপাশি এই যে জিনিসটা, এগুলো তো আসলে বিভিন্ন রাষ্ট্রের বর্তমান যে গ্লোবাল অর্থনীতি, সে গ্লোবাল অর্থনীতি তো এদিকে যাচ্ছে। এখন সেটার পরিস্থিতিতে এখন বর্তমান যে ইন্টারিম সরকার, এই সরকার এই পরিস্থিতি মোকাবেলা করতে হলে, দেখেন একটা সরকার যখন ক্রাইসিস মেনটেন করে তখন কিন্তু জনগণের ঐক্যমত্য থাকতে হয় এবং তার পেছনে স্ট্রং ম্যান্ডেট থাকতে হয়। এখন আমাদের বর্তমান সমস্যাটা হলো যে যে সরকারটা ক্ষমতায় আছে তার পেছনে কিন্তু মানে নির্বাচিত ম্যান্ডেট নাই। কাজেই জনমতটা এখন কিভাবে তার পক্ষে বা বিপক্ষে আছে, কারণ আমরা কিন্তু জনমত বলতে শুধুমাত্র ভোটার বোঝাই না। রাষ্ট্রের মধ্যে বিভিন্ন ধরনের গোষ্ঠী আছে যারা অর্থনীতি নিয়ন্ত্রণ করে, রাজনীতি নিয়ন্ত্রণ করে। এখন শুধুমাত্র ভোটারের সমর্থন বা রাজপথে যারা মিছিল মিটিং করে তাদের সমর্থনই কিন্তু সব কথা নয়। রাষ্ট্রকে যারা বিভিন্ন ভাবে নিয়ন্ত্রণ করে অর্থনীতির ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে, সেই গোষ্ঠীগুলো এই সরকারের সাথে কিভাবে নেগোসিয়েশন করছে, তাদের আস্থা অনাস্থার জায়গা, এগুলোও কিন্তু একটা বিষয় আছে। সুতরাং এই গোষ্ঠীগুলোরও কিন্তু আবার গ্লোবাল কানেক্টিভিটি আছে এবং প্রত্যেকেরই কিন্তু একটা পলিটিক্যাল অ্যাম্বিশন আছে। তো কাজেই ভেতরে যে কি ঘটনা ঘটছে সেটা তো আমি মনে করি রাষ্ট্রের যেহেতু গোয়েন্দা সংস্থা আছে তারাই এগুলো এখান থেকে তথ্য বের করতে পারবে। ঢাকার দক্ষিণখান থেকে অপহূত 13 বছরের এক কিশোরীর অর্ধগলিত দেহ উদ্ধার করে পুলিশ এবং পুলিশ জানায় 5 জন মিলে ধর্ষণ ও হত্যার পর মেয়েটির মরদেহ ফেলে দেওয়া হাতির ঝিলে। রাজধানীর শেওড়াপাড়ায় এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী বান্ধবীর অভিযোগ যে 10 থেকে 12 জনের একটি দল তাকে রুমে আটকে তার বান্ধবীকে ধর্ষণ করেছে এবং এই ঘটনায় কাফরুল থানায় একটি মামলাও হয়েছে। এবং সবশেষ আরেকটি বিষয় আপনি নিশ্চয়ই দেখেছেন যে সাফ জয়ী নারী ফুটবলার মাতসুশিমা সুমাইয়া তিনি বলছেন যে কয়েকদিন ধরে ধর্ষণ আর হত্যার হুমকি পাচ্ছেন তিনি। বাংলাদেশের নারীদের নিরাপত্তার পরিস্থিতি কি, আসলে নারী নিরাপত্তা কতটা নিশ্চিত হচ্ছে? শরীফুজ্জামান শরীফ। ধন্যবাদ। আমি এখানে নিরাপত্তার জায়গাটায় নারী পুরুষ আলাদা করার প্রয়োজন নেই। আপনি যে তথ্যগুলো দিলেন তার সাথে আমি আরো দুটো তথ্য দিই। আজকে সন্ধ্যাবেলায় পটুয়াখালীতে একজন কিশোরী, তাকে উত্ত্যক্ত করা, পরে মারধর করার কারণে তিনি অভিমানে বাড়িতে গিয়ে আত্মহত্যা করেন। একটু আগে সমকাল একটা রিপোর্ট দিয়েছে, সেটা হচ্ছে পিরোজপুর থেকে একজন কিশোরী, তিনি অপহরণের শিকার হয়েছিলেন। পাশের জেলায় বাগেরহাটে একটা পুকুরে তার মরদেহ পাওয়া গেছে, তার পায়ে ইট বাঁধা এবং তার সারা শরীরে আঘাতের চিহ্ন। দেশের আইন শৃঙ্খলা বলতে কোনো কিছুই নেই, এবং এটা নেই এই কারণে আমাদের সরকার এই জায়গাটাতে কোন রকমের তাগিদ অনুভব করছে না যে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক করার জন্য। আমি প্রায়ই লক্ষ্য করি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, তাকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করেন স্যার আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি কখন হবে, কি অবস্থা, উনি পাল্টা প্রশ্ন করেন এবং উনি একসময় সাংবাদিক ছিলেন সেটি বলেন এবং জানতে চান আপনি বলেন কি অবস্থা, আগের থেকে ভালো। অর্থাৎ এইগুলো যদি আগের থেকে ভালো হয় তাহলে আমাদের বলার কিছু নেই। 6 মাসে আইন শৃঙ্খলার জায়গায় কোনো ধরনের কোনো উন্নতি আমি দেখছি না, বরং অবনতি দেখছি। রাষ্ট্র অসহায়ত্ব প্রকাশ করছে। গত 6 মাসে 88টি মাজারে আক্রমণ করা হয়েছে, ভাঙ্গা হয়েছে, লুটপাট হয়েছে। সরকার এদের ভেতর থেকে 22 জনকে গ্রেপ্তার করেছে এবং এটা নানাভাবে প্রচার করছে যে আমরা এই পর্যন্ত 22 জনকে ধরেছি। আক্রমণ হয়েছে কতগুলো জায়গায়, 88টি মাজারে। এক একটা মাজারে আক্রমণের সময় মিনিমাম 2 থেকে 300 মানুষ যেতেন। অর্থাৎ অপরাধ এবং নিজের দুর্বলতা ঢেকে রাখার জন্য সরকারের এই যে চালাকি, এই চালাকি আমাকে মোটামুটি বিক্ষুব্ধ করে। গত কয়েকদিন আগে আপনি দেখেছেন যে জয়পুরহাটে নারী ফুটবল খেলার প্রস্তুতি নিতে গিয়ে সেখানে হামলা করে ভন্ডুল করে দেওয়া হয়েছে। সরকার তারপরে সেটিতে উদ্বেগ প্রকাশ করেছে। আরে বাবা, সরকার যদি উদ্বেগ প্রকাশ করে তাহলে আমি নাগরিক, আমি কার কাছে যাব? সরকার তো উদ্বেগ প্রকাশ করার জন্য না। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।